সে আগে আমাকে বলবে দালাল, আমাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করা হচ্ছে। জানুয়ারি 24 তারিখে এগুলো বলা একদম বেয়াদবি এবং এরা কক্ষটা আসে মিথ্যা বলি না। এখন আমাকে ব্লেম করতে আমি যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে চেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রসঙ্গের মধ্যে আছে, আপনি মাঝখানে কথা বলবেন না, আপনি কথা মাঝখানে কেউ কথা বলে নাই। দয়া করে যাদের কোনো রাজনীতি নাই, যাদের পারসেপশন ক্রিয়েট করে রাজনীতি, তারা নিরপেক্ষ ব্যানারে নিজেদের লুক দিয়ে ফিট করে এগুলো তারা প্রচার করে এবং মিডিয়াতে তারা গুপ্ত অবস্থায় আছে। ফলে এই যে গুপ্ত কালচার এবং মানুষকে অসম্মান করা, ডিফেম করা, এটা একটা কালচারে পরিণত হয়েছে। আমি ধরেন তার বিরোধিতা করতেছি, সে আমি কি বলতেছি এটা দেখবে না, সে আগে আমাকে বলবে দালাল, আমাকে বলবে অমুক, আমাকে বলবে খুব কমন হয়ে গেছে, সেটা কমন। এই যে জঘন্যতার কালচার, এইবার সেই কালচারের বিরুদ্ধে একটা দুইটা প্রতিরোধ যে অন্যরা করে না, বিরোধী পক্ষ করে না তা না, করে, কিন্তু সেটা তো নামে করে। কিন্তু আপনার যে লক্ষ লক্ষ বেনামে বট আইডি দিয়ে এটা করছেন এবং এটা অটোমেশন মোবাইল ফার্মিং এর মধ্যে দিয়ে করছেন, সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে গেছেন। সেখানে বিরোধের কাউন্টার, এটা তো মানে এটা কি মানে কি বলবো, এটা হলো যে আপনার এই সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো। ফলে এই রাজনীতি যারা করে তারা আসলে গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে কিনা এই প্রশ্ন আজকে আমাদের তুলতে হবে। কারণ গণতান্ত্রিক রাজনীতির সাথে টলারেন্সি, পরমত সহিষ্ণুতা, দেখেন এখানে আরেকটা কথা বলা হয়, কথায় কথায় এগুলি ধরলে তারপরে বলা হয় এই যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ। আপনি তো ইউরোপ আমেরিকায় ঘুরেন, আমরাও যাই, আপনি ইউরোপ আমেরিকায় অ্যান্টিসেমিটিক বক্তব্য দিতে পারবেন, সেখানে তো ফ্রিডম অফ স্পিচ সবচেয়ে স্বীকৃত। তার মানে ফ্রিডম অফ স্পিচ অলওয়েজ রিকোয়ার হোয়াট নট টু সে। এইটা যে জানে না তার ফ্রিডম স্পিচ থাকার কোনো দরকার নেই, কারণ থাকলে অন্য লোক আহত হবে। না, আপনি তো আপনি গঠনমূলক সমালোচনা করতেই পারেন এবং সেটা আরে সে তো গঠনের জন্য আসে নাই, আপনি গঠন আশা করেন কেন? সে তো করবে এনার্কি, সে তো করবে ভাঙচুর, সে তো করবে পারসেপশন তৈরি, তার তো রাজনীতি নাই। কিভাবে রাজনীতিকে হেনস্থ করা যায়, কিভাবে আরেকজনকে, তার রাজনীতি থাকলে তো সে মাঠে যাইতো, জনগণকে বুঝাইতো, তার কর্মসূচি থাকতো, তার প্রস্তাবনা থাকতো। তার প্রস্তাবনা কি? ও খারাপ আমি ভালো। আমি দেখলাম আমার সহ-আলোচক রনি ভাই উনি শুরু করলেন সাধুবাদ জানিয়ে যে এইটা একটা গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু উনি 5 মিনিট 10 মিনিট ধরে বললেন যে কিভাবে পলিটিক্যাল কালার ন্যারেটিভ হ্যান ত্যান। উনার আলোচনা আমি কিছুই বুঝলাম না। আমার কাছে অবাক লাগলো যে এই যে উনি প্রতিপক্ষকে ঘায়েল করার কথা বললেন, কিন্তু উনার কাছে আমি একটা বারও শুনলাম না যে উনার প্রস্তাবনাটা কি। যাই হোক, উনি নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবেন এবং উনাকে আসলে যারা ট্রল করে তারা আরো বোকা না হলে উনাকে এত গুরুত্বপূর্ণভাবে উনাকে ট্রল করে আরো হাইলাইট করতো না। এটা আমি যারা করে তাদেরকে বলবো যে এইভাবে উনাকে অসম্মান করা বা সম্মান করা কোনোটাই করে উনাকে অকারণে এইভাবে হাইলাইট করাটা এটা তাদের বোকামি। আমি যেটা জরুরি আলোচনা করতে চেয়েছি, যে আলোচনাটা করতে চেয়েছি এটা উনি সিদ্ধান্ত নেবেন। দেখেন, আমি যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে, আমার কথাটা শেষ করি, আমি কিন্তু কথা বলার সময় ইন্টারাপ্ট করিনি। দেখেন, আমি যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে চেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রসঙ্গের মধ্যে আছে, আপনি মাঝখানে কথা বলবেন না, আপনি কথা মাঝখানে কেউ কথা বলে নাই। আপনি যা বলেছেন সেটার উত্তর দিয়েছি। শুনেন, গুরুত্বপূর্ণভাবে যেই জিনিসটা আমি আলোচনা করতে চেয়েছি যে সামগ্রিকভাবে আমাদের একটা প্ল্যান থাকতে হবে, একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্ল্যান থাকতে হবে। এনসিপির ইশতেহারে যেটা ছিল, বিএনপির ইশতেহারও চমৎকার ইশতেহার ছিল। আপনি দেখেন এই যে টিফিন বাচ্চাদের ইনসেন্টিভ না, মানে প্রাথমিক স্কুলে যে টিফিনটা দেওয়া হয় এটা তো বাচ্চাদের জন্য একটা ইনসেন্টিভ। এই টিফিনের খাবারের মান উন্নয়ন করার জন্য কিন্তু সরকার চেষ্টা করছে। এটাকে আপনি সাধুবাদ জানানো উচিত না? আমি বিরোধী দল করি বলি কি আমি এটা ভালো বলবো না? অবশ্যই ভালো বলবো। এখন আপনার যে এডুকেশন সিস্টেম এটাকে মডার্নাইজ করতে হবে, রিসার্চ বেস, মডার্ন এডুকেশন বেস করতে হবে, যে আমরা আমাদের জাতিগতভাবে আমাদের এই সন্তানদেরকে পড়ালেখায় কিভাবে আগ্রহী করে তুলবো, এডুকেশন সিস্টেমটাকে আমার সেইভাবে চেঞ্জ করতে হবে যাতে ওরা পড়ায় আগ্রহ পায়, ওই মোবাইল নিয়ে বসে না থাকে। এখন আইনের যে জায়গাটা, একটা লাইন বলে শেষ করব, সেইটা হচ্ছে যখন আমরা ফেসবুকের আইনজীবী হিসেবে কাজ করেছি, এই যে ফেসবুক মিডিয়াতে এই যে ধরেন আমি একটা অভিযোগ করলাম, উনি একটা অভিযোগ করলো, ফেসবুক মিডিয়ায় ফটো কার্ড হইলো, এটা হইলো সেটা হইলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যখন পলিসি চেয়েছে আমাদেরকে আইনজীবী হিসেবে বানিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ওনাদেরকে পলিসি বানিয়ে দিতে হচ্ছে। এখন আপনি যখন রিপোর্ট করবেন সেই রিপোর্ট অনুযায়ী তারা বলবে না ওর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট হয় না, এই জন্য ও কন্টেন্টটা নামাবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা বলছি, কারণ আপনার দেশে এই যে এআই জেনারেটেড বা
কাউকে মানহানিকর কন্টেন্ট এইটার বিরুদ্ধে যথাযথ আইন নাই। হ্যাঁ, আইন বানিয়েছে কি করতে, ওই যে 16 বছরের এক শিশু সে সরকারের সমালোচনা করেছে তাকে ধরে নিয়ে আসতে। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কাজ, উনি যেই কাজটা উনার জরুরি কাজ সেইটা উনি না করে উনি যদি এই যে এখন যেখানে বসে আছি সাইবার সুরক্ষা আইনে এখন পর্যন্ত 7 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনি এই আইনে কাউকে তুলে নিয়ে যাওয়ার আগে তাকে তো আগে বর্ণনা করবেন। আমি এই যে জামাত ইসলাম নিয়ে একটা কথা উঠে এসেছে, জামাত ইসলামের লোকজন অনেক খারাপ কথা বলছে, এটা করছে সেটা করছে, আমিও তাদের প্রতি এই বক্তব্যটা আমি রাখতে চাই যে ধরেন আমি এনসিপি করি, আমি যখন দেখলাম যে জনাব ফজলুর রহমান স্যারের বাসার সামনে ছেলেমেয়েরা মব সৃষ্টি করছে, উনার নামে আজে বাজে নোংরা শব্দ উচ্চারণ করে উনাকে গালিগালাজ করছে আমার বাসার পাশেই। উনাকে তো আমি স্যারকে আমি দেখে বড় হয়েছি, উনি আমার কোর্টে, উনি আমার সহকর্মী, উনি অন্য দল করেন, তাতে কি? তখন তো আর আমার রাজনীতি ছিল না। আমি নিজে যে ওদেরকে বলেছি যে দেয়ার ইজ ল ইন বাংলাদেশ, হি বিলংস টু আ পলিটিক্যাল পার্টি, হি মাস্ট বি অ্যাটেইনড অ্যাজ পার দ্য ল অ্যান্ড হিজ political party will take action against him. You are no one to take action and create such mess around his home. আপনি এখানে যেটা করছেন সেটাই বরং আইনগত অপরাধ, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। এখন এই জায়গাটায় সবার জন্য এই আইনটা শুধু আমার জন্য আপনার জন্য রাজনৈতিক সবার জন্যই প্রযোজ্য। সমস্যাটা হয়েছে কি, পারস্পরিক শ্রদ্ধাবোধ না সকল সময় সকলের প্রতি রাখা উচিত। সেটা আমি এখানে থাকি, কোর্টে থাকি, রাস্তায় থাকি, যেখানেই থাকি। এবং সম্ভবত এই যে কিশোর গ্যাং বলে যে আপনি আলাদা করে দিচ্ছেন, ব্যাপারটা কিন্তু এখন এরকম না। ব্যাপারটা এমন জায়গায় জেকে বসেছে, ব্যাপারটা এরকম হয়েছে যে শরীরের কোথাও যদি আপনার ইনফেকশন হয়েছে আপনি দেখেননি, কিন্তু সেটা যে এখন ক্যান্সারের পরিণত হয়েছে, আপনার কোষে 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 ছড়িয়ে যাচ্ছে। আমি শুরু করেছিলেন আপনি কিশোর গ্যাং দিয়ে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে এবং এই সংকট যে কোথায় নিয়ে যাবে আমি কিন্তু ভীত হচ্ছি, ভীষণ রকমের ভীত হচ্ছি। এবং রাজনীতির আলাপটা আমি তখনও বলেছি যে এই পুরো এটা একটা চক্রভিউ, মানে এখানে সার্কেস আকার আকারে চলছে। এবং আপনি দেখেন এটা খুবই দুঃখজনক, আমি একদম অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমরা এখানে যখন আলোচনা করতে আসি আমাদের এটা তো আলোচনার মঞ্চ, একটা থাকে রাজপথের ভাষণ, একটা থাকে সংসদের ভাষণ। আলোচনার মঞ্চটা আলোচনার মতো থাকা উচিত, এটা উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান। হ্যাঁ, এটা আমি একটা পার্সোনালি আমি একজন বক্তা বা একজন পার্টিসিপেট হিসেবে বলতে চাই। আপনাকে কেন ডেকেছে এটা যদি আমি ডিকটেট করি তাহলে তা উত্তরটা দিতে হবে। না না, অবশ্যই এই তো শ্রদ্ধাবোধটা তো থাকতে হবে। আমি যারা ইস্যু ছাইরা পার্সোনাল অ্যাটাকে চলে যাবে তখন অবশ্যই তাকে থামাইতে হবে, তাকে শিখাইতে হবে আলোচনার আদব। আচ্ছা, আমি আর কি এটা বলতে চাচ্ছি, এটা খুব জরুরি। কারণ কি আপনার রাজনীতিটা এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে, এই যে পলিউটেড একটাই, এটা না আমাদের সকলকে গ্রাস করবে। না, আমাদের তো ওই যে প্রত্যেকের প্রতি সম্মানটা এটা খুব জরুরি। সম্মান তো এটা আমার মনে হয় নতুন করে না, আমাদের নতুন করে আমার মনে হয় আমাদের প্রত্যেকের এটা শেখা উচিত। হুমায়ুন নূরের সাথে আরেকটা আমি টক শোতে গিয়েছিলাম, সেদিনও সে কিন্তু একটা ভুল তথ্য দিয়েছিল, বলেছিল ওই দিন বলছিল তিনটা নারী বিভিন্ন জায়গায় ধর্ষিত হয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ধর্ষিত হয়েছে, আমরা যখন বিরোধী দলে ছিলাম এরকম কোথাও যদি কেউ ধর্ষিত হতো আমরা সাথে সাথে ওই জায়গায় গিয়ে ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ জানাতাম, আর ওই সময় তো কিরকম অবস্থা ছিল তার মধ্যে গিয়ে আমরা ছুটে যেতাম ওই বাড়িতে। আবার পল্টন অফিসের সামনে অথবা যে কোনো জায়গায় প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলতাম। তো হুমায়ুন নূররা কিন্তু ওর ধরনের কোনো আমি বলেছি যেটা গণমাধ্যমে এসেছে, পরবর্তীতে দেখা গেল যে এইটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে এটা হয় নাই বলতে আমি বলতে পারি এইটা একটা মিথ্যা তথ্য, ভুল তথ্য। এটা আমি প্রথমে একটা জায়গায় আলাপ করে দেখেন, এখানে প্রথমে প্রসঙ্গের বাইরে কন্টেন্ট ক্রিয়েটর এবং তারেক রহমানকে আলাপটি নিয়ে কিন্তু আসছে, এখান থেকে আলাপটা আসছে। তারপরে আমি প্রসঙ্গের মধ্যেই ছিল, সেটা আমি রেসপন্স করলাম, রেসপন্স করার পরে উনি এই যে জানুয়ারি 24 তারিখে আমাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করা হচ্ছে, জানুয়ারি 24 তারিখে এগুলো বলা একদম বেয়াদবি এবং এরা কক্ষতে আসে বেয়াদবি বলি না, এবং এই যে বেয়াদবদের আপনারা আনবেন না, বাংলাদেশের মানুষ বিরক্ত তাদের দ্বারা। খবরের সাথে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, কিভাবে সত্য কথা বললে মানুষকে মেলাইন করা হয়, এইভাবে রাজনৈতিক এটা বাংলাদেশে একটা মহামারী, করোনার পরে ফটোকাট মহামারী আকারে বাংলাদেশে দেখা দিয়েছে। এই মহামারী দূর করার জন্য আমি সরকারকে প্রস্তাবনা দিয়েছি। মহামারীতে পরিণত হয়েছে, রাইট, মহামারী, এটা চরিত্র হনন করে এদের রাজনীতি, এদের কোনো পলিটিক্স নেই।
মিথ্যা ভুয়া কাট, রেফারেন্স হলো ফেসবুক, রেফারেন্স হলো ফটো কাট। এই যে RTV নিউজে এসেছে, তো ফলে RTV ফলে নিউজে এখন RTV ফটো কাটের তো রাজনীতি করে। এই আনোয়ার টিভি, জানোয়ার টিভি সব ভুয়া ফটো কাট করে আমাদের আলোচনা আলোচনাতে থাকছে না, ধরেন আমরা fact ব্যক্তিগত কিন্তু সেটাকে আমাদের রাজনীতি বলছে। শুধু প্রধানমন্ত্রীর নামে 800-র উপর গুজব ছড়ানো হয়েছে 2 মাসে। এইখানে এতগুলো আলোচনার মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের উদ্দেশ্যে কিশোর গ্যাংকে যাতে ব্যবহার করা না হয়। পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা কি? সমালোচনা আমি করব, আমি সত্য বলেছি কিনা আপনি যাচাই করেন। গঠনমূলক সমালোচনা হতে হবে। এক্স্যাক্টলি, আমারও জানতে হবে আমি ঠিক কোথায় থামতে পারবো, আবার আপনারও জানতে হবে যে আপনি মানে আমার স্বার্থে লাগলে আপনাকে মেলাইন করার জন্য যা ইচ্ছা তাই বলবো। ধরেন আমি তো রেফারেন্স দেখিয়ে বলছি যে আমি এই জায়গাটা কোথাকার রেফারেন্সে বলেছি, আপনিও আমাকে মেলাইন করবেন না। বক্তব্যটাও ভুয়া, রেফারেন্সও যখন ভুয়া, তখন আসলে আলাপ হয় না। এআই দিয়ে এখন যে ভুয়া মিথ্যা আপা, আপনার কথাটা আমি বলছি ওটা অন্যায়।